আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আবার আমি তোমাদের সামনে ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। উম্মে হাবিবা আক্তার, প্রভাষক, সমাজবিজ্ঞান, বুলার ডিগ্রি কলেজ, পুরপুর, ময়মনসিংহ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদানের একটি পাঠ আলোচনা করব। আলোচনা যাবার পূর্বে আমি তোমাদের একটি ভিডিও দেখাবো। ভিডিওটা দেখে তোমরা অনেকটা বুঝতে পারবে আমি আজকে তোমাদের সামনে কি বিষয়টি কোটা ব্যক্তির সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করো। Spencer. He was born at Derby on April 27, 1820, and to our surprise would not endeavor to pursue the fields in which he would be remembered by until the age of 30. It would not be until 40 that he would seek formal education. It should be known, he said, that neither in boyhood nor youth did I receive a single lesson in English, and that I have remained entirely without formal knowledge of syntax down to the present hour. Rather, he would prefer, like the garrulous Montaigne, the accumulation of knowledge through experience and direct observation. Spencer would not begin with confidence. The thought of his nearly 40 years compiled with a demoralizing start would almost see his synthetic philosophy fall before it could stand. It was his greatest rival, John Stuart Mill, who would, when all seemed dark and dim, reinvigorate Spencer, and for 40 years thereafter, would see him overcome these hurdles until every line. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওটি দেখেছো এবং আশা করছি অনেকটা বুঝতে পেরেছো। এখন দেখো, আমি যার ভিডিওটি দেখালাম উনারই ছবি দেখাচ্ছি, স্থির কয়েকটি ছবি দেখাচ্ছি। দেখো, লক্ষ্য করো। হ্যাঁ, বুঝতে পেরেছ? আজকে আমি তোমাদের যে যিনি সম্পর্কে আলোচনা করব, ওনার নামটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। উনি কে? উনি হচ্ছেন বিখ্যাত সমাজবিজ্ঞানী, ইংরেজ সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার। তার মানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হারবার্ট স্পেন্সার। এই আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলি বলতে পারবে সেগুলি হচ্ছে হারবার্ট স্পেন্সার কে তা বলতে পারবে। হারবার্ট স্পেন্সার বিখ্যাত যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলো সম্পর্কে বলতে পারবে। হারবার্ট স্পেন্সারের কর্মজীবন সম্পর্কেও আলোচনা করতে পারবে। এখন প্রথমে আমি হারবার্ট স্পেন্সারের জন্ম সম্পর্কে আলোচনা করব। হারবার্ট স্পেন্সার ছিলেন ইংরেজ সমাজবিজ্ঞানী। তার সমাজ বিশ্লেষণমূলক তথ্যের মাধ্যমে সমাজবিজ্ঞানের অবদান, সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আলোচনা করেছেন তিনি। স্পেন্সার কুতের জেরে অগাস্ট কুতের ধারণা নাম যে ধারাবাহিকতা সেই নামকরণের ভিত্তিতে এর রূপরেখা প্রদান করেন। আর তার বস্তুনিষ্ঠ চিন্তা ভাবনা ছিল, সমাজ নিয়ে বস্তুনিষ্ঠ চিন্তা ভাবনা ছিল। সমাজবিজ্ঞানের বিকাশ পথ সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে যে সুস্পষ্ট প্রশস্ত বিষয় নিয়েও আলোচনা করেছেন সমাজবিজ্ঞানের। স্পেন্সারের যে চিন্তাধারা ছিল সেটা ছিল জীববিজ্ঞান, দর্শন, আর হচ্ছে এছাড়াও আরেকজন সমাজবিজ্ঞানী
চার্লস ডারউইনের যে বিবর্তনবাদের প্রভাব সেটাও তার ভিতরে কাজ করে। তারপরে কুতেন্ডে তিনি বিবর্তনবাদী সম্পর্কেও আলোচনা করেছেন। এই হারবার্ট স্পেন্সার জন্ম হচ্ছে 1820 সালে। 1820 সালে 27 এপ্রিল 1820 সালে 27 এপ্রিল ইংল্যান্ডের ডার্বি শহরে তিনি জন্মগ্রহণ করেন 1820 সালে। আর মৃত্যুবরণ করেন 1903 সালে 8 ডিসেম্বরে। মৃত্যুর সময় তার বয়স ছিল 83 বছর। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 83 বছর। এছাড়া এখন আমি হারবার্ট স্পেন্সারের যে বিখ্যাত কিছু গ্রন্থ আছে সেই গ্রন্থগুলি তোমাদের সামনে তুলে ধরছি। উনি অনেকগুলি গ্রন্থ লিখেছেন। আমি তার কিছু গ্রন্থ তোমাদের সামনে তুলে ধরছি। এটি হচ্ছে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স, তার একটি বিখ্যাত গ্রন্থ। আরেকটি হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ ফিলোসফি। তারপরে হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ বায়োলজি, দেখো প্রিন্সিপাল অফ সোসিওলজি। তারপর হচ্ছে ফ্রম ফ্রিডম টু বন্ডেজ। তারপরে হচ্ছে ডেসক্রিপটিভ সোসিওলজি ডিভিশন, দেখো। তারপর এ সিস্টেম অফ সিনথেটিক ফিলোসফি। তারপর দ্য ম্যান অফ দ্য স্টেট, ফার্স্ট প্রিন্সিপালস। তারপর হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ ইথিক্স, দ্য স্টাডি অফ সোসিওলজি, দ্য ফিলোসফি অফ স্টাইল। এছাড়া দেখো এসএস সায়েন্টিফিক পলিটিক্যাল অ্যান্ড স্পেকুলেটিভ নামে আরেকটি বিখ্যাত গ্রন্থ। আর তার সবশেষ যে গ্রন্থটি আমি দিয়েছি এখানে তুলে ধরেছি তা হচ্ছে দ্য ডাটা অফ ইথিক্স। এই ছিল তার বিখ্যাত গ্রন্থগুলি। এখন আমরা হারবার্ট স্পেন্সার যে সমাজবিজ্ঞান বিকাশের মতবাদ রয়েছে, অবদান রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে যাব 1 নম্বর যে বিষয়টি আলোচনা করেছেন তিনি বিবর্তনবাদের সাধারণ তথ্য আলোচনা করেছেন। স্পেন্সারের যে বিখ্যাত গ্রন্থ ফার্স্ট প্রিন্সিপাল, এই ফার্স্ট প্রিন্সিপাল গ্রন্থে পদার্থবিজ্ঞানের দর্শনের যে আলোকে বিবর্তনবাদের সাধারণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তার মতে বিবর্তমান হলো বস্তুর কি একত্রীকরণ ও তা আনুষঙ্গিক যে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত সে গতিবেগের বিকিরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন এই বিবর্তনবাদের তত্ত্বে। আর তিনি অনির্দিষ্ট অসামঞ্জস্য সাদৃশ্য থেকে নির্দিষ্ট সামঞ্জস্য বৈসাদৃশ্যের অবস্থা রূপান্তরের ঘটনার কথা বর্ণনা করেছেন এই বিবর্তমান সাধারণ তত্ত্বে। তার মতো সমাজের বিকাশের জন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই। ওনার মতে সমাজ বিকাশের জন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই। সমাজ সমরূপ অবস্থা থেকে অসমরূপ অবস্থার দিকে বিকশিত হয় এবং বিকাশ লাভের সাথে সাথে এর গতিও বৃদ্ধি পায়। এই যে বিকাশ লাভ হবে, এই বিকাশ লাভের সাথে সাথে এটা বৃদ্ধি পাবে। তারপরে চলো আমরা 2 নাম্বার যে সামাজিক বিবর্তন তত্ত্ব, 2 নাম্বারটা হচ্ছে সামাজিক বিবর্তন তত্ত্ব। এই সামাজিক বিবর্তন তত্ত্ব আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন সমাজ সহজ সরল অবস্থা থেকে জটিল অবস্থা এবং সামরিক ও যুদ্ধভিত্তিক অবস্থা থেকে ক্রমে শিল্প সমাজে রূপান্তরিত হয়। তিনি আরো বলেছেন সমাজ ক্রমশ কি হয়, সহজ সরল অবস্থা থেকে জটিল অবস্থা, জটিল অবস্থা থেকে যৌগিক অবস্থা, যৌগিক অবস্থা থেকে অতি যৌগিক অবস্থা এবং অতি যৌগিক অবস্থা থেকে চূড়ান্ত যৌগিক অবস্থায় রূপান্তরিত হয়। এই বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। মানুষ যে যখন সভ্যতার দুয়ারে প্রথম আগমন ঘটে তখন পৃথিবী ছিল বৈরী ভাবাপন্ন, বৈরীর যে আবহাওয়া পরিপূর্ণ ছিল এবং আবাস ভূমি ছিল অনিশ্চিত। সেখানে ছিল গোষ্ঠীভিত্তিক জীবনধারা যা ছিল পর্যায়ক্রমে পরিবার, বংশ, গোত্র, উপজাতীয় বৃহৎ সমাজের আকার ধারণ। আদিকালে মানুষ পরস্পর থেকে বিচ্ছিন্ন ছিল। মানুষ কি ছিল? পরস্পর থেকে বিচ্ছিন্ন ছিল।
তখন মানুষ কি করতো, ঐক্যবদ্ধ হয়ে একসাথে কোনো প্রভাবশালী ব্যক্তির বসবাস স্বীকার করতো, ঐক্যবদ্ধ বসবাস স্বীকার করতো। সমাজের উদ্ভব হয় নানা রকম প্রতিষ্ঠানের সমাজ বিভক্ত হয়ে। এভাবে সমাজ সহজ সরল অবস্থাকে জটিল অবস্থা থেকে কি করে রূপান্তরিত হয়। স্পেন্সার সহজ সরল অবস্থা সমাজকে যুদ্ধভিত্তিক সমাজ ও জটিল সমাজকে কি শিল্প ভিত্তিক সমাজ হিসেবে আখ্যায়িত করেছেন। সমাজের পরিবর্তন কি হয়, সমরূপ অবস্থা থেকে অসমরূপ অবস্থায় উত্তীর্ণ হয়। এখন আমরা এই সমাজে যে বিবর্তন তত্ত্বের উপাদানে যে সহজ সরল অবস্থা জটিল অবস্থা থেকে যৌগিক অবস্থা থেকে জটিল অবস্থা যৌগিক অবস্থায় অতি যৌগিক অবস্থা চূড়ান্ত অবস্থায় হয়, এই রূপান্তরটা হচ্ছে বিবর্তন। এই রূপান্তরটা হচ্ছে বিবর্তন। এটা হচ্ছে হারবার্ট স্পেন্সার সামাজিক বিবর্তন তত্ত্বের একটি বিশেষ রূপান্তর। এই বিবর্তন হলো ক্রমাগত পৃথকীকরণ, বিবর্তন হলো অনির্দিষ্টতা থেকে নির্দিষ্টতা, বিশৃঙ্খলা থেকে কি শৃঙ্খলায় রূপান্তর। হারবার্ট স্পেন্সার এই বিবর্তন প্রক্রিয়ার কতগুলো সুনির্দিষ্ট ধাপ বলেছেন। একটি ধাপ হচ্ছে পরিধির বিস্তার, তার দ্বিতীয় ধাপ হচ্ছে সামঞ্জস্যতা, তৃতীয় ধাপ হচ্ছে নির্দিষ্টতা, তারপরে হচ্ছে বহুরূপিতা। এখন হারবার্ট স্পেন্সার যে মতবাদ, তার 3 নাম্বার ধাপটা হচ্ছে জৈবিক সাদৃশ্য তত্ত্ব। এই জৈবিক সাদৃশ্য তত্ত্বে স্পেন্সার সমাজের বিবর্তন তাত্ত্বিক আলোচনা জৈব বিবর্তনের সাথে সম্পৃক্ত সেই সম্পর্কে আলোচনা করেছেন। তিনি সমাজের উদ্ভব, বিকাশ, পরিবর্তন ইত্যাদিকে বিশ্লেষণের জন্য উপমা হিসেবে ব্যবহার করেছেন এই জৈবিক সাদৃশ্য তত্ত্ব। স্পেন্সার প্রতিটি সমাজ হলো জীবদেহের ন্যায়, জীবদেহের সাথে তুলনা করেছেন। জীবদেহের ন্যায় একটি চলমান সত্তা, একটি এককোষী এমিবা থেকে জীব জগতের উনিশ ঘটে বিবর্তনের চূড়ান্ত পর্যায়ে তার রূপান্তর লাভ করে বহুকোষী জীবরূপে। এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। এই যে তেমনি উদ্ভব লগ্নে সমাজ ছিল সহজ সরল, ক্রমে কি হয়েছে, তা পরিবর্তন ঘটে জটিল অবস্থায় পরিণত হয়েছে। প্রতিটি জীব থেকে ভিন্ন ভিন্ন অঙ্গ দ্বারা সম্পর্কিত ক্রিয়ার মাধ্যমে জীবদেহের সচল অবস্থার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্নমুখী স্পর্শ, বিভিন্নমুখী কার্য সম্পাদনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এই জন্য হারবার্ট স্পেন্সার এই যে সমাজ বিজ্ঞানকে জীবদেহের সাথে তুলনা করেছেন, জৈবিক সাদৃশ্যের সাথে তুলনা করেছেন। এখন আমরা 3 নাম্বারটা শেষ করলাম। 4 নাম্বারটা হচ্ছে ধর্মভিত্তিক মতবাদ। হারবার্ট স্পেন্সার ধর্মভিত্তিক মতবাদ নিয়ে আলোচনা করেছেন। ধর্মটা কিভাবে সে বিষয় নিয়ে আলোচনা করেছেন। হারবার্ট স্পেন্সার মানব সমাজের ধর্মটা যে কিভাবে আলোচনা এসেছে সে বিষয়ে আলোচনা করেছেন। ধর্মের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী সম্পর্কের মতবাদ প্রদান করেছেন। তার মতে ধর্ম কি হচ্ছে, উৎপত্তিটা হচ্ছে ঐশ্বরিক, মানে অশরীরী প্রেতাত্মার বিশ্বাসের কথা বলেছেন। মানুষ কল্পনার মাধ্যমে প্রথমে আত্মার অনুভব করে, আত্মার ধারণাকে সর্বশক্তিমান প্রভু হিসেবে ধারণা করে। এর প্রভাবেই তারা কি করে প্রাথমিক পর্যায় থেকে মানব যে অশরীর দেবদেবী বা আত্মা শক্তির অদৃশ্য শক্তির পূজা করতে শুরু করে। একজন সর্বশক্তিমান প্রভু, কিছু সংখ্যক ব্যক্তি দেবদেবীর অধস্তন কল্পনায় হচ্ছে এই ধর্ম সব আলোচনা। ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত হয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান চালু করেছেন। আদি মানুষের জীবন ছিল কি, প্রধান অবলম্বন ছিল এই ধর্ম। আদি মানুষের জীবনে প্রথম অবলম্বন ছিল এই ধর্ম। যোদ্ধা সমাজে ধর্ম ব্যবহৃত হয়ে শাসন ব্যবস্থার সহায়ক হিসেবে কাজ করেছে। এখন আমরা চতুর্থ যেটা শেষ করে পঞ্চমটা দেখি। পঞ্চমটা হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত মতবাদ। স্পেন্সার জনসংখ্যা সম্পর্কিত মতবাদ আলোচনা করেছেন। স্পেন্সারের মতে অপেক্ষাপ্রচলন জাতিসমূহের মধ্যে জনসংখ্যা প্রভাব বেশি থাকে।
সভ্যতা জাতির সমাজসমূহকে জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বেশি থেকে সভ্য সমাজের শ্রমের আধিক্যের কারণে জনসংখ্যা বৃদ্ধি বা শ্রমের আধিক্যের থেকে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। দার্শনিক বুদ্ধিজীবীরা কম সন্তান নেয়, যার দরুন জনসংখ্যাটা বৃদ্ধি কম হচ্ছে। কিন্তু তিনি মনে করেন, হারবার্ট স্পেন্সার মনে করেন, নতুন আবিষ্কার, শিক্ষা, তারপরে বিভিন্ন ক্ষেত্রে উত্তরসূরির জন্য জনসংখ্যা অবশ্যই প্রয়োজন, অত্যাবশ্যকীয় বলে তিনি মনে করেন। তারপরে হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে সমাজ গবেষণা। সমাজ গবেষণায় হারবার্ট স্পেন্সার পাঁচটি পদ্ধতির কথা ব্যবহার করেছেন। অবরোহ পদ্ধতি, প্রথম যেটা হচ্ছে অবরোহ পদ্ধতি। এখন অবরোহ পদ্ধতিটা হচ্ছে কিভাবে সমাজে উপাদানের সমাজের পরিবর্তনের মাধ্যমে সামগ্রিক পরিবর্তন সাধিত হয়, সেটা হচ্ছে অবরোহ পদ্ধতি। তারপরে 2 নাম্বারটা হচ্ছে আরোহ পদ্ধতি। তারপর অবরোহ পদ্ধতি হচ্ছে যে সমাজের সামগ্রিক বিবর্তন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরিবর্তনে আনা হচ্ছে অবরোহ পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি হচ্ছে উৎপাদন ও ক্রমবিকাশের যে জ্ঞানার্জন, সেটাই হচ্ছে হারবার্ট স্পেন্সার ঐতিহাসিক পদ্ধতি। তারপরে তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি হচ্ছে এই যে সমাজের পরিবর্তনে উপাদানের যে পারস্পরিক যে তুলনা, এটাই হচ্ছে তুলনামূলক পদ্ধতি। তারপরে যুগপৎ পরিবর্তন। যুগপৎ পরিবর্তনের সমাজের পরিবর্তন এবং সমাজের উপাদানে পারস্পরিক যে নির্ভরশীলতা তুলে ধরেছেন, সেটাই হচ্ছে এই যুগপৎ পরিবর্তন। এখন আমরা 7 নাম্বার যে সমাজ, আদর্শ সমাজ, 7 নাম্বারটা হচ্ছে আদর্শ সমাজ। এই আদর্শ সমাজে হারবার্ট স্পেন্সার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এখানে হারবার্ট স্পেন্সার সোশ্যাল স্ট্যাটিস্টিক্স গ্রন্থে আদর্শ সমাজের ভাবধারা তুলে ধরেছেন। তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রধান দার্শনিক ছিলেন। রাষ্ট্রের কার্যাবলী শুধু আইন শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমিত থাকা উচিত, যাতে জনগণের অধিকার রক্ষা পায়, সে বিষয়ে এই আদর্শ সমাজ আলোচনা করেছেন। সমাজে অন্যান্য প্রতিষ্ঠান যেমন ধর্ম, তারপরে পরিবার, শিক্ষা, মুদ্রা ব্যবস্থা প্রভৃতি রাষ্ট্রের নিয়ন্ত্রণের ভিতরে থাকবে, এটিও তিনি আলোচনা করেছেন এই আদর্শ সমাজে। এখন আমি তোমাদের এতক্ষণ পর্যন্ত হারবার্ট স্পেন্সার সম্পর্কে ধারণা দিয়েছি। এখন আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝেছ, এবং আশা করছি আমি তোমাদের জন্য যে একক কাজটি রেখেছি সেটা সুন্দরভাবে করতে পারবে। হারবার্ট স্পেন্সারের সামাজিক গবেষণায় ব্যবহৃত পদ্ধতির একটি তালিকা তৈরি করবে, বাসায় বসে সুন্দর করে একটি তালিকা করে রেখে দেবে। এখন চলো আলোচনার পরে দেখো মূল্যায়ন রেখেছি, আমি 3টি মূল্যায়ন রেখেছি। 3টি মূল্যায়ন, প্রথমটিতে বিবর্তনবাদী মতবাদের প্রবক্তাকে। বিবর্তনবাদী মতবাদের প্রবক্তা আমি বলেছি, তোমরা অবশ্যই মনে আছে তোমাদের, হারবার্ট স্পেন্সার। এখন হারবার্ট স্পেন্সার কিভাবে নানা সমাজের পরিবর্তনকে ব্যাখ্যা করেছেন সামাজিক বিবর্তন তন্ত্রের মাধ্যমে। এখন দ্য প্রিন্সিপালস অফ সোসিওলজি গ্রন্থটি রচয়িতা কে? দ্য প্রিন্সিপালস অফ সোসিওলজি গ্রন্থ রচয়িতা হচ্ছে হারবার্ট স্পেন্সার। তোমাদের জন্য একটি এখন বাড়ির কাজ রেখেছি, সুন্দর করে বাসায় বসে বাড়ির কাজটি করে ফেলবে। দেখো, বাড়ির কাজটা হচ্ছে হারবার্ট স্পেন্সার সামাজিক গবেষণা ব্যবহৃত পদ্ধতির যে গবেষণা ব্যবহৃত পদ্ধতি আছে কিছু, এই পদ্ধতি করে তালিকা তৈরি করে সুন্দর করে গুছিয়ে লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার আলোচনার বিষয় এ পর্যন্ত ছিল। আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাস বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে আশা আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।